নমস্কার, কেমন আছেন সবাই? দ্য প্রেত স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দ্য প্রেত স্টোরি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কারোর জীবনে ঘটে যাওয়া বা কোনো পরিজনের কাছ থেকে শোনা ভৌতিক ঘটনা বা গল্পকে বাস্তবে সবার সামনে তুলে ধরা হয়। গল্পগুলি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না তা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দ্য প্রেত স্টোরি কখনও কাউকে বিশ্বাস করার জন্য জোর করে না, তবে গল্পগুলি মনোরঞ্জনের ছলে শ্রবণ করাই হবে বুদ্ধিমানের কাজ। নমস্কার, আমি দীপু, আর আপনারা শুনছেন দ্য প্রেত স্টোরি এর সম্পূর্ণ নতুন এবং থার্ড এপিসোড। আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতায় হওয়া কোনো ঘটনা বা আপনাদের পরিজনের কাছ থেকে শোনা কোনো ঘটনা আমাকে শেয়ার করতে পারেন। আপনাদের ঘটনা ঠিক সময় সবার সামনে আমি গল্প আকারে সাজিয়ে ধরব। আপনাদের শ্রোতাদের কাছে একটি বিশেষ আবেদন রইল যে আপনারা যে ঘটনাটি পাঠাবেন তা যেন আগে অন্য কোনো প্ল্যাটফর্মে শোনানো না হয়। ঘটনা পাঠাতে মেল করুন theprestory@231gmail.com-এ ও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দ্য প্রেত স্টোরি এর ইনবক্সে পাঠিয়ে দিন ঘটনা। ডেসক্রিপশানে এই দুটির লিঙ্ক দেওয়া থাকবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের স্টোরিটি। আজকের এপিসোডে থাকছে মোট দুটি ঘটনা। ফার্স্ট ঘটনাটি আপনাদের বলেছিলাম না, একদম যে শুরুর এপিসোডে একটা পঞ্চানন্দ ঠাকুরের ঘটনা বলেছিলাম। তো বলেছিলাম তখন যে পঞ্চানন্দ ঠাকুর নিয়ে আরও একটি ঘটনা ঘটেছে, সেটা আপনাদের পরের এপিসোডে বলবো। তো আজকে সেই থার্ড এপিসোডে পঞ্চানন্দ ঠাকুরের ঘটা সেই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব। আর 2 নম্বর ঘটনাটি আমার বৌদির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, গল্পগুলি শুনুন, লাইক করুন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে আমাদের জিমেল আর ফেসবুক পেজে, অবশ্যই সেখানে আপনাদের নিজস্ব ঘটনা পাঠান। চলুন শুরু করি আজকে এপিসোডটি। পঞ্চানন্দ ঠাকুরের ঘটনাটি আমার মার মুখে শোনা। আমার মা তখন হাই স্কুলের একজন ছাত্রী ছিলেন, সেই সময় ঘটে যাওয়ার ঘটনাটি। আমার বাড়ির পাশে যে পঞ্চানন্দ থান ছিল, সেই পঞ্চানন্দ ঠাকুরকে নিয়ে ঘটনাটি। তো ওখানে পঞ্চানন্দ ঠাকুরের কোনো মন্দির ছিল না, থান, আর সাইডে একটা বেল গাছ, আর কিছুই ছিল না, এখনও নেই। সেই নিয়ে ঘটনাটি। এবারে ওই একদম ফাঁকা থাকার কারণে প্রতিদিন অনেক লোক এসে বসতো, মানে পাড়ার যারা বিকালবেলা এসে বসতো, থানে বসতো, সবাই গল্প করতো, বাচ্চারা খেলাধুলা করতো থানের উপরেই। লোকমুখে কথিত আছে বাবা পঞ্চানন্দ নাকি বাচ্চাদের সাথে খেলাধুলা করেন থানেতেই। তাই ওখানে থানেতে বাচ্চারা পটি বা টয়লেট করে দিলেও বাবা পঞ্চানন্দ কোনোদিন কিছু বলেননি, কিছু করেননি। তবুও মন্দির কমিটি থেকে ডিসিশান নেওয়া হয়। আর একটা কারণ ছিল যদিও, যে বৃষ্টি পড়তো, তখন যদি বৃষ্টি পড়তো সব মাটির যে প্রতিমা ছিল ধুয়ে যেত, বা পঞ্চানন্দ মা শীতলার যে প্রতিমা তা ধুয়ে চলে যেত। সেই জন্য মন্দির কমিটি থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে ওপরে একটা চালা করে দেবেন, আর মানে থানের 4 সাইডটা একটু ঘিরে দেবেন। যেমন ভাবা তেমন কাজ, সবাই মিলে একজোট হয়ে উপরে চালা দিয়ে ঘিরে দেন, মানে চালা তৈরি করে দেন আর 4 সাইডটা ঘিরে দেন। কাজ শেষ, যথারীতি কাজ শেষও হয়। ঠিক তার পরের দিনের ঘটনা, ঘটনাটা একটু ছোটো। ঠিক তার পরের দিনের ঘটনা, রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, না কোথাও হাওয়া, না কিছু, না ঝড় বৃষ্টি, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখেন যে পঞ্চানন্দ ঠাকুরের, মা শীতলা ঠাকুরের ওপরে যে চালা তৈরি করে দেওয়া হয়েছিল সেই চালাটি আর নেই, উধাও হয়ে গেছে, রাতারাতি কোথাও উধাও হয়ে গেছে। এবার আপনারা ভেবে দেখুন, অত বড়, মানে বড় আর ভারী চালা কোথাও, মানে কোথায় উধাও হয়ে যেতে পারে। এবার আমার বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে,
তারপরে খুঁজতে 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 মামাবাড়ির পূব মাঠের দিকে কয়েকজন যায়, গিয়ে দেখে একদম মাঠের ঠিক মাঝখানে চালাটাই পড়ে আছে। ঠিক সেদিনই রাত্রেবেলা ওখানে যিনি বাউন ঠাকুর আছেন, ওনাকে বাবা পঞ্চানন্দ স্বপ্নাদেশ দেন যে আমার মাথার উপরে চালা করতে হবে না, এমনি চালা ছাড়াই আমি ঠিক আছি, আর ঘিরে দেওয়ার কোনো দরকার নেই। বাচ্চারা আমার কাছে এসে খেলে, আমি তাদের সাথে খেলি, ভালো লাগে, এই কারণে তোরা চালা করিস না আর ঘিরে দিস না, ঘিরে দিলেও কোনো ফল হবে না, সেই আমি চালা উড়িয়ে দেবো, এরকম একটা স্বপ্নাদেশ দেন। তারপরে বাউন ঠাকুর এসে বলেন সবাইকে, বলার পরে সবাই নিজের ভুলটা বুঝতে পারেন। তারপর থেকে এখনও পর্যন্ত সেই চালা মানে ওপরে আর চালা দেওয়ার কেউ সাহস করেনি, কেউ চালা দেয়নি, আর সাহস বলা ভুল হবে, কেউ চালা দেয়নি। হ্যাঁ, তবে এখন ওই থানের চার সাইডে একদম 2 ফুটের মতো হালকা গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাচ্চারা না ওঠে, টয়লেট পটি করে তো একটা খারাপ ব্যাপার, সেই জন্য অল্প করে ঘিরে দিয়েছে, খুব বেশি না, 2 ফুটের মতো উঁচু করে ঘিরে দিয়েছে। এই ছোট্ট একটি ঘটনা পঞ্চানন্দ ঠাকুরকে নিয়ে। পঞ্চানন্দ ঠাকুর খুব জাগ্রত মামাবাড়ি, ওখানে খুব ধুমধাম করে পুজো হয়, যারা মানত করেন মন থেকে কিছু চাইলে বা পঞ্চানন্দ ঠিক পূরণ করেন। তো কেমন লাগলো এই ঘটনাটি জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো এরকম ঘটনা জানা থাকে, এরকম হতেই হবে তার কোনো মানে নেই, এরকম নাও হতে পারে, ভৌতিক হতে পারে বা কোনো রহস্যময় হতে পারে, আপনাদের যদি জানা থেকে থাকে অবশ্যই আমাকে পাঠান। নিচে যে ডেসক্রিপশানে জিমেল দেওয়া আছে ও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজে পাঠান, SMS করুন, আর জিমেল করুন আপনাদের গল্পটি, আমি যথাসময়ে দেখব, পড়ব এবং আপনাদের কাছে গল্প আকারে তুলে ধরব। এই গল্পটি এই পর্যন্ত, চলুন পরের গল্পে এগোনো যাক। আজকের দ্বিতীয় ঘটনাটি আমার বৌদিকে নিয়ে, আমার বৌদির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। মানে আমার দাদা যিনি অল্প বয়সে বিয়ে করেছেন, তো সেই বৌদিকে নিয়েই ঘটে যাওয়া একটি ঘটনা। আমার মাসির ছেলের বউ, তাকে নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা, খুব বেশি বড় না, একদমই ছোট্ট একটি ঘটনা, তবু আপনাদের কাছে শেয়ার করা দরকারি বলে মনে হয়েছে, তাই আজকে আমি রেকর্ড করতে বসেছি। ওখানে মানে মাসির বাড়ি, ওখানে জায়গাটা একটু নির্জন টাইপের, চারিদিকে বাঁশ বাগান, মাঝখানে মাসিদের বাড়ি, তার উল্টো সাইডে আছে একটা খালপাড় আছে, সেখানেও বাঁশ বাগান আছে। ওখানে প্রায় সময় কেউ না কেউ আত্মহত্যা করেন। আর মানে দাদার বিয়ের 3 থেকে 4 মাস পরে ওখানে একজন মানে পুড়ে মারা যান, ওইখানে একজন পুড়ে মারা যান। আর আমার যিনি বৌদি, তার রাস খুবই হালকা ছিল, এখনও আছে রাস হালকা খুবই। আর বৌদি একটু চুল খেলিয়ে মানে ঘুরতে ভালোবাসেন, চুল অতটা বাঁধতে ভালোবাসেন না, চুল যেখানে যান চুল খেলিয়ে যান। এবারে যেদিন ওরকম ঘটনাটি হয়েছে, সেদিন বৌদি চুল এলো করে আর কলে জল আনতে গিয়েছিলেন। ওই সেই বাঁশবাগান আর পাশে পুকুর, তার মাঝখান দিয়ে একটু সরু মাটির পথ, সেখান থেকে জল আনতে যেতে হয় কলে, পাড়ার কলে, সেখানে জল আনতে গিয়েছিলেন। জল নিয়ে তখন ভর সন্ধ্যা, একদম ধরুন ওই 6:30 কি 6:45 ভর সন্ধ্যা, সেই সময় জল আনতে গিয়েছিলেন। আর জল নিয়ে রীতিমতো ফিরে আসেন সন্ধ্যা, একদম ভর সন্ধ্যায় জল নিয়ে ফিরে আসেন চুল এলো করা। আর গ্রামেগঞ্জে একটা কথা আছে,
চুল এলো থাকলে নাকি ভূত পিশাচ যাই বলুন তারা নাকি অ্যাট্রাক্ট বেশি হয় চুল এলো থাকলে, বিশেষ করে নতুন বিবাহিত মহিলাদের প্রতি অ্যাট্রাক্ট একটু বেশি হয় আর কি। সেটা বৌদির জানা ছিল না, কি জানা ছিল সেটাও আমার জানা নেই। এবারে বৌদি জল এনে ঘরের ভেতরে বসেন, এটা মানে আমার নিজের চোখে দেখা আর কি। এই ঘটনাটা আমার নিজের চোখে দেখা। বৌদি জল এনে বসেন, এই এতক্ষণ পর্যন্ত ঘটনাটি আমার দেখা না, মানে এরপরে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো আমার চোখে দেখা, কারণ আমি মাসির বাড়ি ছিলাম ওই টাইমে, আমি জানি ঘটনাটা কী হয়েছে। সেই সময়ে আর কি সন্ধ্যাবেলার সময় মাসির যিনি শাশুড়ি ছিলেন সিরিয়াল দেখতে বসেছেন ঘরে, আর মানে বৌদি বিছানার ওপরে বসেছেন, উনিও সিরিয়াল দেখেন, দুজনে একসাথে বসে সিরিয়াল দেখেন। মাসি ওই দিক থেকে মুড়ি মাখিয়ে এনেছেন, দুজনকে দিয়েছেন। মাসির শাশুড়ি খেতে খেতে সিরিয়াল দেখছেন আর বৌদি ওপরে বসে আছেন, মুড়ি খাননি, সামনে পড়ে আছে, আর মাথাটি হাঁটুতে মানে দুটো হাঁটু জোড়ো করে মাথাটি তার মাঝে গুঁজে বসে আছে চুপ করে, কোনো সারা শব্দ কিচ্ছু নেই, চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে মাসি এসে বলে, কিরে তুই এখনো মুড়ি খাসনি? তোকে তো অনেকক্ষণ আগে মুড়ি দিয়ে গেছি, তুই এখনো খাসনি? বৌদির কোনো সাড়া নেই, চুপ, একদম চুপ। দাদা একটু বাইরে খেলতে গিয়েছিল, বল খেলতে গিয়েছিল, একদম চুপ, কোনো সারা শব্দ কিচ্ছু নেই বৌদির মুখে। কিছুক্ষণ পরে দাদা বাড়ি আসে, দাদাকে মাসি বলে, দেখ তোর বউ এরকম মুড়ি দিয়েছি খায়নি, ওরা মাথা গুঁজে চুপ করে বসে আছে, দেখ তো কী হয়েছে। দাদার যথারীতি গিয়ে বলে, কী হয়েছে তোমার, বলে একটু গায়ে হাত দিয়ে ঠেলা মারে। এই ঠেলা মারার পর থেকে বৌদি মুখে একটা গোঙানি আওয়াজ করতে থাকে, একটা গোঙাতে থাকে আর কি, আস্তে একদম গোঙাতে থাকে। দাদা জিজ্ঞাসা করে, কী হয়েছে তোমার, তুমি গোঙাচ্ছ কেন, আর মা মুড়ি দিয়েছে খাওনি কেন, মাথা গুঁজে বসে আছো? কোনো জবাবও দেয় না বৌদি, মাথা গুঁজেই বসে। আমি দেখছি, আমিও বাইরে দাঁড়িয়েছিলাম, মানে দালান ছিল, ঘর, দুটো ঘর, সামনে দালানে আমি দাঁড়িয়েছিলাম। সেখান থেকে আমি দেখছি মানে দাদা অনবরত বৌদিকে গায়ে হাত দিয়ে ঠেলে যাচ্ছেন, বৌদি কোনো রেসপন্স করছে না, শুধু ওই মুখ থেকে গোঙানির আওয়াজ বেরোচ্ছে, ওই মাথা গুঁজেই বসে আছেন। একটা সময় দাদা রেগে যান আর একটু জোরেই ঠেলা মারতে, মানে বৌদি সে কী বলবো, গায়ে অন্যরকম একটা শক্তি এসে যায়, পৈশাচিক শক্তি যেটাকে বলে, গায়ে এসে যায় আর কি। মানে বৌদি আমার দাদা একটু মোটা মতো আর কি, স্বাস্থ্যবান, আর বৌদি একটু রোগা। সেই বৌদি দাদাকে এমন ঠেলা মারে, দাদা মেঝেতে হুমড়িকে পড়ে যায়। তারপরে মানে সবাই মিলে একটু দৌড়ে যাওয়া হয়, আমিও গিয়েছিলাম, সবাই মিলে ধরার চেষ্টা, মানে গায়ে যে আসরিক শক্তিটা আর কি, যে পৈশাচিক শক্তি দ্বিগুণ হয়ে গেছিলো শক্তিটা, একটা মেয়ের গায়ে যতটা শক্তি থাকার কথা তার থেকেও দ্বিগুণ শক্তি গায়ে এসে গিয়েছিল। বললে বিশ্বাস করবেন না, আমার নিজের অনুভূতিতে হওয়া ওটা, আমি নিজে দেখেছি, নিজের চোখে সচক্ষে প্রমাণ আমি। সেই সময় দাদা রেগে গিয়ে বৌদিকে একটা চড় মারতে বৌদি আরও দ্বিগুণ রেগে যান, রেগে গিয়ে মানে আরও হাত পা ছটকাতে থাকে, ছুটতে থাকে, যাকে সামনে দেখতে পায় মারে, এইরকম একটা অবস্থা, সিচুয়েশানটা এরকম তৈরি হয়ে যায়। একটা সময় গিয়ে আমি, মেসো আর বড়দা তিনজনে মিলে চেপে ধরি বৌদিকে, একদম চেপে ধরি, তবুও বৌদি আমাদের তিনজনকে ঠেলে ফেলে দেয়, মানে ছিটকে ফেলে দেয়, এরকম অবস্থা, এতটা গায়ে জোর। আমরা তিনজন মিলে ধরে আছি, তাও হচ্ছে না। মাসির ওখানে একজন গুণীর মতো ছিলেন, মাসি তখন ছুটে গিয়ে সেই গুণী কাকু ছিলেন তাকে ডাকতে চান, আর আমরা এদিকে তিনজনে ধরে আছি, মানে যে যার বউ দাদা, ছোটদা, উনি এবারে এসে বৌদির গলা ধরে আর চাগিয়ে ধরেন,
তখন মানে দাদা একটু সাহসী মতো, আর যেহেতু স্বাস্থ্যবান মানুষ তো গায়ে জোরও বেশি, চাগিয়ে ধরেন আর বলেন, তুই কে, তুই মানে কী জন্য এসছিস এখানে, এরকম একটা বলেন। তখন বৌদি বলে, আমি তোকে কেন বলবো, তোকে আমি কেন বলতে যাব, এরকম বলেন। আর তারপরে আমাদের সবার বলায় দাদা গলা ছেড়ে দেন, কারণ সেই তো ক্ষতি বৌদিরই, গলায় মানে লাগছে সেই বৌদিরই, যিনি ভর করে আছেন তার তো কোনো মানে হচ্ছে না, মানে তার কোনো মানে টাচই হচ্ছে না তার গায়ে, তো তার কোনো তো ক্ষতি হচ্ছে না, হচ্ছে তো বৌদির ক্ষতি। তাই সবাই মিলে বলা হয় ছেড়ে দিতে, এবং দাদা ছেড়েও দেন। তারপরে সেই গুণিন কাকুকে নিয়ে আসেন মাসি, নিয়ে আসার পরে গুণিন কাকু একটু সর্ষে পোড়া দেন, ঝাড়ফুঁক করেন, ঝাড়ফুঁক করাতে সর্ষে পোড়া দিতে তখন বৌদি একটু শান্ত মতো হয়, তাকে তান্ত্রিকের সামনে ধরিয়ে বসানো হয়। যিনি তান্ত্রিক ছিলেন জিজ্ঞাসা করেন যে তুই কে, এখানে কী করতে এসেছিস। তখন বলে, আমি ওই খালপাড়ে কিছুদিন আগে পুড়ে মারা গিয়েছিলাম, আত্মহত্যা করেছিলাম। আর ও এরকম খোলা চুলে এরকম যাচ্ছিলো, ভর সন্ধ্যাবেলা যাচ্ছিলো, তা তখন আমি ওকে ধরেছি, আমি ওর সাথে থাকবো, আমি কোথাও যাবো না। তখন গুণিবার, তুই ওকে ছেড়ে দে, নইলে তোর খারাপ অবস্থা করে দেবো। কোনো মতে যিনি ভর করেছিলেন একদম রাজি হননি, শেষে অনেক ঝাড়ফুঁক করায় রাজি হন এবং যথারীতি ছেড়ে দেন। তারপরে বৌদির হাতে তাবিজ মেরে দেওয়া হয় এবং মাথায় চোখে মুখে ঠাকুরের ফুল দেওয়া হয়, এবং সেই তাবিজটা এখনও পর্যন্ত হাতে আছে, খুলতে বারণ করা হয়েছে, মানে বৌদিকে তাবিজটা খুলতে বারণ করা হয়েছে, কারণ বৌদির যেহেতু রাস একদম হালকা, খুলতে বারণ করা হয়েছে। তো আপাতত এখন বৌদি ভালো আছেন, সেরকম আর কোনো ঘটনা ঘটেনি, এখন সবই নর্মাল। আজকের এই ঘটনাটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর নিচে ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে আর জিমেল দেওয়া আছে, তাতে আপনাদের গল্পটি আর আপনাদের জেনে থাকা কোনো অভিজ্ঞতা থাকা কোনো গল্প থাকলে সেখানে আপনারা লিখে পাঠাতে পারেন। আমি ঠিক সময়ে মানে গল্প পড়ে দেখে তারপরে নিজের কণ্ঠে উপস্থাপনা করব। আজকে তাহলে গল্পটি বা পুরো এপিসোডটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের দ্বিতীয় ঘটনাটি আমার বৌদিকে